হেই হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে এমন একটা মুভি নিয়ে এসেছি যে মুভির গল্প এমন এক সময়কে নিয়ে যখন ভারত তার পারমাণবিক অস্ত্র বানানোর খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র কিছু ধাপ পার করলেই ভারত বিশ্বের পারমাণবিক ক্ষমতাধর দেশে পরিণত হবে। আর এই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 7টি প্লুটোনিয়াম ক্যাপসুল ভরা একটি বক্স হিমালয়ের ভেতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আচমকা মাঝ পথে শুরু হয় এক ভয়ঙ্কর তুষার ঝড়। আর সেই তুষার ধসে আটকে যায় সেই 7টি ক্যাপসুল ভর্তি বক্স। মুহূর্তের মাঝেই এই খবর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এদিকে ভারতের তো শত্রুর অভাব নেই, একদিকে চিরশত্রু পাকিস্তান, অন্যদিকে চীন, আমেরিকা, রাশিয়া তো আছেই। সবাই তখন সেই ক্যাপসুলগুলো নিজের করে পেতে মরিয়া হয়ে ওঠে। ভারত সরকার ভালোভাবেই জানতো শত্রু দেশের হাতে এগুলো একবার পড়লে তা ভারতের জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারে। তাই আর এক মুহূর্ত দেরি না করে ভারত সরকার তাদের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা কে দায়িত্ব দেয় এই ক্যাপসুলগুলো খুঁজে বের করতে। আর এই মিশনে দায়িত্ব দেয় তাদের দুর্ধর্ষ এবং চৌকস গোয়েন্দা মিস্টার এক্সকে। এই মিস্টার এক্স যে কতটা ভয়ানক আর দুর্ধর্ষ তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এই মুভিটা যে ইন্টারেস্টিং হতে যাচ্ছে তা তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন সরাসরি মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা ইন্দিরা নামের একজন অফিসারকে দেখতে পাই। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, এই ইন্দিরা চরিত্রে অভিনয় করেছে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মঞ্জু ওয়ারিয়র। এরপর অন্যদিকে আমরা গৌতমকে দেখতে পাই সমুদ্রের নিচে পানিতে শ্বাস বন্ধ করে রাখার প্র্যাকটিস করছিল। সে সমুদ্র থেকে উঠে আসার পরই তার বস ইন্দিরার কাছ থেকে সেই হুন্ডি ব্যবসা বন্ধ করার মিশন তার হাতে আসে। এর পরের সিনে দেখা যায় গৌতম এই মিশনের জন্য তার টিম রেডি করছে। তার টিমে আছে সেই শহরের একজন ফুড ডেলিভারি বয়। গৌতমের এই টিমে মায়া নামে একজন মেয়ে আছে, সে আইআইটি থেকে পড়াশোনা করছে। সেও একজন দুর্ধর্ষ এবং ট্যালেন্টেড এজেন্ট। এরপর গৌতম সেই মিশনের সকল ইনফরমেশন নিয়ে যে এলাকায় অবৈধ হুন্ডি ব্যবসা চলছিল সেখানে রেড দেয় এবং খুব সহজেই গৌতম আর তার পুরো টিম সেই অবৈধ ব্যবসার মূল হোতাসহ পুরো টিমকে অ্যারেস্ট করে। আর এভাবেই গৌতম আর তার টিম একটা সফল অভিযান চালায়। কিন্তু রতে যোগ দেওয়ার পর থেকেই গৌতমের মনে একটা আফসোস ছিল যে সে এত বড় মাপের একজন ট্যালেন্টেড এজেন্ট, কিন্তু তাকে দেওয়া হয় এসব চোর বাটপারকে ধরার মতো ছোট ছোট মিশন। সে আসলে মনে মনে চাইছিল তার হাতে এমন কোনো বড় মিশন আসুক যাতে সে নিজের জীবন বাজি রেখে তার দেশের জন্য কাজ করতে পারে এবং সে পুরো দেশের কাছে প্রমাণ করতে পারে যে সে দেশকে কতটা ভালোবাসে। কিন্তু এখন পর্যন্ত তার কাছে সব ছোট ছোট কেস আসছিল। এদিকে গৌতম মেঘনা নামের একটা মেয়েকে ভালোবাসতো, আর মেঘনা পেশায় একজন ডক্টর। কিন্তু মজার বিষয় হলো গৌতম তার আসল পরিচয় মেঘনাকে জানায়নি। সে যে একজন এজেন্ট সেটা মেঘনার থেকে গোপন রেখেছে। আর মেঘনাও সরল মনে গৌতমকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এভাবেই তাদের কিছু সুন্দর এবং রোম্যান্টিক সময় কাটছিল। অন্যদিকে ভারতীয় ইন্টেলিজেন্স এর হেডকোয়ার্টার্সে একটা গুরুত্বপূর্ণ মিটিং বসেছে। সেই মিটিং থেকে জানা যায় আজ থেকে বেশ কয়েক বছর আগে ভারত যখন পারমাণবিক অস্ত্র বানাচ্ছিল ঠিক তখন কিছু পারমাণবিক ম্যাটেরিয়াল হিমালয় থেকে আসার সময় হারিয়ে যায় এবং পরবর্তীতে সেগুলো মিস্টার এক্স নামের এক এজেন্ট সেগুলো উদ্ধার করে। কিন্তু একটা প্রবলেম ছিল, সেগুলো উদ্ধারের পর সে রাশিয়াতে এতদিন আত্মগোপনে ছিল। কিন্তু এই খবর রাশিয়া সরকার জানার পর রুশ সেনাবাহিনী তার খোঁজ পেয়ে তাকে ধরে ফেলেছে। তার কাছে থাকা পারমাণবিক ক্যাপসুলগুলো দখল করে নিয়েছে। তাই আমাদের যত দ্রুত সম্ভব একটা স্পেশাল টিম বাড়িয়ে মিস্টার এক্স সহ সেই পারমাণবিক ক্যাপসুলগুলো যত দ্রুত সম্ভব ভারতে ফিরিয়ে আনতে হবে। অন্যথায় তাদের হাতে আমাদের সিক্রেট সব মিশন চলে গেলে আমরা অনেক বড় বিপদে পড়ব, আমাদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠবে। আর এই মিশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইন্দিরাকে। ইন্দিরাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয় কোনোভাবেই এই মিশনে ব্যর্থ হওয়া যাবে না। ব্যর্থ হলে শত্রু দেশের কাছে ভারতের সব সিক্রেট ইনফরমেশন চলে যাবে। এরপরে আমরা ভেঙ্কটেশ নামের আরেকজন এজেন্টকে দেখি। তখন ইন্দিরা তাকে জিজ্ঞেস করে আমাদের মিশনটা হবে রাশিয়ায়, তো রাশিয়ায় আমাদের কারো না কারো হেল্প নিতে হবে। রাশিয়াতে আমাদের কি কোনো সিক্রেট এজেন্ট আছে? তখন ভেঙ্কটেশ উত্তরে বলে, ম্যাম, রাশিয়াতে অমর নামের আমাদের একজন সিক্রেট এজেন্ট আছে। আপনি চাইলে সে আমাদের মিশনে সাহায্য করতে পারবে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই অমর চরিত্রে অভিনয় করেছে ভারতের আরেক বিখ্যাত অভিনেতা গৌতম কার্তিক। এরপর ইন্দিরা গৌতমকে এই মিশনের দায়িত্ব দেয়। এরপর উপর মহল থেকে ইন্দিরার কাছে ফোন আসে এবং তাকে বলা হয় এই মিশনে মিস্টার এক্সকে মেরে ফেলতে হবে, কারণ তার কাছে ভারতের অনেক হাই সিকিউরিটি অনেক ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো একবার লিক হয়ে গেলে ভারতের এয়ার ডিফেন্স, সাইবার সিকিউরিটি, ল্যান্ড সিকিউরিটি সব কিছু বিপদের মধ্যে পড়বে। তাই দেশের জন্য হলেও তাকে মেরে পারমাণবিক ডিভাইসগুলো যে কোনো উপায়ে দেশে নিয়ে আসতে হবে।
কিন্তু ইন্দিরা কিছুতেই এই নির্দেশ মানতে রাজি হয় না, কারণ সে জানে মিস্টার এক্স একজন সৎ, নির্ভীক ও সাহসী দেশপ্রেমিক এজেন্ট। তার মতো এমন দক্ষ এবং সাহসী এজেন্ট দেশের জন্য অনেক প্রয়োজন। তাই সে সিদ্ধান্ত নেয় মিস্টার এক্সকে জীবিত সুস্থভাবে এবং সেই পারমাণবিক ডিভাইসগুলো উদ্ধার করে নিয়ে আসবে। আর এই মিশনের দায়িত্ব দেওয়া হয় রাশিয়ায় থাকা অমর নামের সেই এজেন্টকে। অমর আর এক মুহূর্ত দেরি না করে সেই মিশনে নেমে পড়ে। সে রুশ ঘাঁটিতে ঢুকে দেখতে পায় যে রুশ সৈনিকরা মিস্টার এক্সকে একটা রশি দিয়ে বেঁধে রেখেছে এবং মিস্টার এক্সের সাথে রুশ সৈনিকদের শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। সে একে একে সব রুশ সৈনিককে পরাজিত করে মিস্টার এক্স ও পারমাণবিক ডিভাইসগুলো অক্ষতভাবে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। কিন্তু এখানে সিনেমার সবচেয়ে বড় ইউটার্নটা দেখা যায়। অমর বাইরে আসার পরপরই মিস্টার এক্সের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ও রহস্যময় হাসি দেয়। আসলে মিস্টার এক্স সেই দেশের হয়ে কাজ করছে না, সে তার মাতৃভূমির সাথে গাদ্দারি করছে। সে শুধু এই পারমাণবিক ডিভাইসগুলোর লোভেই এখানে এসেছিল। এরপর সে মিস্টার এক্সকে এখানে রেখেই সেই পারমাণবিক ডিভাইসগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখান থেকেই গল্পের আসল কাহিনী শুরু হয়। এই মুভিটা যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। অমর এই মিশনে কোনো দেশপ্রেমের টানে আসেনি, সে এসেছিল পারমাণবিক ডিভাইসগুলো চুরি করতে। ডেডলি ডিভাইস ব্যবহার করে চেন্নাই শহরে বিস্ফোরণ ঘটানোর জন্য সে এক হাড়হিম করা ব্লু প্রিন্ট তৈরি করেছে, যার কোড নেম প্রজেক্ট কমেডি। আর এই মিশন সফল করতে সে চেন্নাইয়ের কমেডি নামের একটা মেয়েকে ব্ল্যাকমেল করে ভারতীয় সামরিক বাহিনীর একজন হাই র্যাঙ্কিং অফিসারের চোখে ফাঁকি দিয়ে সে পরিকল্পনা করে যাচ্ছে। কিন্তু এর পেছনের রহস্যটা জানলে আপনাদের গা শিউরে উঠবে। আপনারা কল্পনা করতে পারবেন না এই অমর কতটা দুর্ধর্ষ আর ভয়ঙ্কর অপরাধী। আসলে তামিলনাড়ুর একটা এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক G20 সম্মেলন, যেখানে উপস্থিত থাকবে পৃথিবীর বাঘা বাঘা সব প্রেসিডেন্ট আর গ্লোবাল লিডাররা। আর ঠিক সেই সময় সেখানে একটা নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে পারলেই শুরু হয়ে যাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আর এটাই হলো অমরের আসল প্ল্যান। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হতেই পারে, অমরের মতো একজন সৎ, নিষ্ঠাবান দেশপ্রেমিক র এজেন্ট কীভাবে এমন অপরাধী হলো? কী লুকিয়ে আছে তার এই ভয়ঙ্কর পরিবর্তনের পেছনে? এর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে হাইকমান্ড থেকে ইন্দিরার উপরে একের পর এক প্রেশার আসতেই থাকে। রাশিয়া থেকে কোনো ধরনের আপডেট নেই। অন্যদিকে অমরেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তখন ভারতীয় ইন্টেলিজেন্স জানায় তারা নিজেরাই আলাদা টিম পাঠিয়ে মিস্টার এক্সকে সরিয়ে সেই ডিভাইসগুলো আনবে। কিন্তু ইন্দিরা বাধা দিয়ে বলে মিস্টার এক্স অনেক ভালো এবং দুর্ধর্ষ একজন এজেন্ট, তার কোনো ধরনের ক্ষতি হয় এমন কোনো কিছু আমরা করব না, প্রয়োজনে আমরা সময় নেব। আর আমার পাঠানো অমরের কাছ থেকে কোনো খবর নেই, হয়তো সে ডাবল এজেন্ট হয়েছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে একটু সময় দিন, আমি মিস্টার এক্সকে অক্ষত এবং সেই পারমাণবিক ডিভাইসগুলো ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু হাইকমান্ড তার এই কথা কিছুতেই মানতে চায় না। তাদের কথা একটাই, আপনার মিশন ব্যর্থ হয়েছে, আপনি সরে দাঁড়ান, বাকিটা আমরা দেখে নেব। আমাদের আর মিস্টার এক্সকে দরকার নেই, শুধু সেই পারমাণবিক ডিভাইসগুলো হলেই হবে। এরপরে তারা নিজেদের একটা টিম রাশিয়াতে পাঠায়। ইন্দিরা সেই মিশনের দায়িত্ব দেয় গৌতমকে। সে গৌতমকে ডেকে বলে, তুমি এতদিন ভালো কোনো মিশন পাচ্ছ না বলে মনে অনেক কষ্ট ছিল, এবার তোমার জন্য একটা বড় মিশন নিয়ে এসেছে। এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ দেশের জন্য ভালো কিছু করার এবং নিজেকে প্রুভ করার। এরপর এক্সকে জীবিত এবং সেই পারমাণবিক ডিভাইসগুলো অক্ষত অবস্থায় দেশে আনার কথা বলে। কিন্তু গৌতম তখন অবাক হয়ে বলে দেয় যে সে চাকরি থেকে রিজাইন দিতে চায়, কারণ সে তার প্রেমিকার কাছ থেকে এতদিন তার পরিচয় গোপন করেছে। এই অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে আর এই চাকরি করবে না। তখন ইন্দিরা তাকে বলে, ঠিক আছে, চাকরি ছেড়ে দিতে চাচ্ছ, ভালো কথা, কিন্তু তার আগে এই ফাইলটা ভালোভাবে পড়ে দেখো। আসলে মিস্টার এক্স আর কেউ নয়, সে গৌতমের নিজের বাবা। এরপরে সিনেমার ফ্ল্যাশব্যাকে দেখা যায় আজ থেকে অনেক বছর আগে হিমালয়ের তুষার ঝড়ে হারানো সেই 7টা বক্সকে পুনরুদ্ধার করার জন্য মিস্টার এক্সকে পাঠানো হয়েছিল। আর শত্রুদের থেকে লুকানোর জন্য কিছুক্ষণ পরপর তাকে পজিশন চেঞ্জ করতে হচ্ছিল। সেই সময় তার সাথে তার ছেলে গৌতম এবং মেয়ে আদিতিও ছিল। এভাবে একদিন ঘুরতে ঘুরতে মিস্টার এক্স রাজস্থানে পৌঁছায়। সেখানে সে ভুল করে একটা ছেলেকে দুর্ঘটনাক্রমে চাপা দিয়ে দেয়। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ঘিরে ফেলে এবং সেখানে ডাকশালরা চলে আসে এবং তারা এক্সকে বলে, তুই একটা ছেলেকে মেরেছিস, এর পরিবর্তে তোর বাচ্চাদের এখানে রেখে যেতে হবে, অন্যথায় তুই কিছুতেই এখান থেকে যেতে পারবি না। আর কোনো উপায় না পেয়ে মিস্টার এক্স গৌতম এবং অদিতিকে সেখানে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার কাছে সন্তানের চেয়ে তার দেশ অনেক বড় ছিল। যে কোনো উপায়ে সেই পারমাণবিক ক্যাপসুল উদ্ধার করাই ছিল তার আসল উদ্দেশ্য। তাই সে তার সন্তানদের সেখানে রেখেই তার মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে গৌতম আর তার বোন আর রাজস্থানের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে করে কোনো রকমে বেঁচে থাকে। একদিন অদিতির প্রচণ্ড ক্ষুধা পায়। তখন গৌতম সিদ্ধান্ত নেয় সে অদিতির জন্য খাবার চুরি করবে।
চুরি করে নিয়ে আসে, কিন্তু তখন সে ভিড়ের মধ্যে তার বোনকেও হারিয়ে ফেলে। এইভাবে ছোটবেলায় বোনকে হারানোর জন্য সে তার বাবাকেই দোষী মনে করে এবং সেজন্য সে তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করে। এখন সেই বাবাকে বাঁচানোর দায়িত্ব এসেছে তার হাতে। এরপর গৌতম তার পুরো টিম নিয়ে রাশিয়ায় পৌঁছায়। সেখানে পৌঁছে ইন্টেলিজেন্সের পাঠানো টিমকে অজ্ঞান করে দিয়ে মিস্টার এক্সকে বাঁচানোর এক নতুন মিশনে নামে। এদিকে রুশ সেনারাও জানতে পারে যে গৌতম তার টিম নিয়ে এখন রাশিয়ায় পৌঁছেছে, তাই তারা মিস্টার এক্সকে সেখান থেকে এক নিরাপদ জায়গাতে নিয়ে যাচ্ছিল। এই খবর জানতে পেরে গৌতম এবং তার টিম তাদের ধাওয়া করতে শুরু করে। এরপর তারা মিস্টার এক্সকে একটা গাড়ি থেকে উদ্ধার করে। তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। সেখানে মিস্টার এক্সের মুখ একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তারা সেই কাপড়টা সরাতে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে মিস্টার এক্স ছিল না, সেখানে অধুলা নামের একটা মেয়ে ছিল। সেই মেয়েটিও ভারতীয় ছিল। এই ঘটনায় গৌতম এবং তার পুরো টিম অনেক অবাক হয়। তারা কিছুতেই বুঝতে পারছিল না এক্সের জায়গায় এই মেয়েটি কিভাবে আসলো। তবে যাই হোক, তারা পারমাণবিক ডিভাইসগুলো উদ্ধার করতে পেরেছে। এরপর তারা মেয়েটিকে পারমাণবিক ডিভাইসগুলো সহ একটা প্রাইভেট বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ভারতীয় ইন্টেলিজেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইন্দিরাকে ডেকে বলে যে আপনি আমাদের না জানিয়ে আমাদের টিমকে অজ্ঞান করে আপনার টিমকে দিয়ে এক্সকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই কাজটা আপনি মোটেও ঠিক করেননি। এতে করে বড় ধরনের গন্ডগোল হয়েছে। রুশ সেনারা মিস্টার এক্সকে গুলি করে মেরে দিয়েছে। এরপর মিস্টার এক্সের মৃতদেহের একটা ছবি দেখানো হয়। তখন আর এক মুহূর্ত দেরি না করে ইন্দিরা গৌতমের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে মিস্টার এক্সের কথা জিজ্ঞেস করলে গৌতম জানায় যে তারা মিস্টার এক্সকে উদ্ধার করতে পারেননি, সেই জায়গায় তারা একটা মেয়েকে উদ্ধার করেছে এবং পারমাণবিক ডিভাইসগুলো নিয়ে ভারতের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। এ কথা শুনে ইন্টেলিজেন্সের লোকেরা বলে এরা সবাই আমাদের বিরুদ্ধে চলে গেছে। এরা ভারতে আসার সঙ্গে সঙ্গে আমরা তাদের গ্রেফতার করব। তাদের টার্গেট হচ্ছে G20 সম্মেলনে বড় ধরনের কোনো হামলা চালানো। সেখানে পৃথিবীর বড় বড় লিডাররা আসবে। তাদের যদি আমরা নিরাপত্তা দিতে না পারি তাহলে পুরো পৃথিবীতে ভারতের নাম খারাপ হবে এবং বড় সড়ো একটা যুদ্ধ বেঁধে যাবে। তখন ইন্দিরা প্রতিবাদ করে বলে আমার এজেন্টরা কখনো এই ধরনের কাজ করবে না। আপনারা হয়তো কোথাও ভুল করছেন। আমি আমার প্রত্যেকটা এজেন্টকে ব্যক্তিগতভাবে চিনি, তারা কখনো এই ধরনের আতঙ্কবাদীমূলক কাজ করবে না। এই নিয়ে ইন্টেলিজেন্সের লোকদের সঙ্গে ইন্দিরা তর্ক শুরু করে। এরপর বিমানবন্দরে গৌতমদের প্রাইভেট বিমান নামার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। ঠিক তখনই আড়াল থেকে কেউ একজন ভারতীয় সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা শুরু করে এবং এলোপাতাড়ি গুলি করতে থাকে। এটা আর কেউ নয় বরং অমর ছিল। আসলে এই পুরোটাই একটা পরিকল্পনা ছিল। আগের রাশিয়ায় মিস্টার এক্সকে বাঁচাতে গিয়েছিল অমর, কিন্তু সে ডাবল গেম খেলে মিস্টার এক্সকে না বাঁচিয়ে শুধু পারমাণবিক ডিভাইসগুলো নিয়ে চলে এসেছিল। তারপর মিস্টার এক্সকে আবার রুশদের হাতে তুলে দেয়। রুশরা তাকে গুলি করে মেরে ফেলে। তারপর মিস্টার এক্সের জায়গায় এই মেয়েটিকে বসিয়ে ভারতীয় টিমকে দিয়েই অজান্তে সেই পারমাণবিক ডিভাইস ভারতে এনেছে। সে এবার গৌতমের দিকে তাকিয়ে বলে আমার পরিকল্পনা মতোই সবকিছু হয়েছে। এরপর সে মেয়েটার মাথায় বন্দুক তাক করে বলে এবার আমার হাতে ডিভাইসগুলো দিয়ে দাও, না হলে এই মেয়েটাকে গুলি করে মেরে ফেলবো। ঠিক সেই সময় অমর আরেকটা সিক্রেট রিভিল করে। সে বলে এই মেয়েটাকে যে দেখছো সে আর কেউ নয়, তোমার নিজের বোন অদিতি। এটা শুনে গৌতম বুঝতে পারে নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। তখন সে বলে আমার বোনের প্রতি কোনো মায়া নেই, তুমি চাইলে তাকে মেরে ফেলতে পারো। সবার আগে আমার দেশের জন্য সবকিছু করতে আমি প্রস্তুত আছি। এমনকি এই মেয়েকে গুলি করতেও আমি দ্বিধা করব না বলেই অধুলার বুকে একটা গুলি করে। এতে অমর চমকে যায়। সঙ্গে সঙ্গে সে আর কাউকে গুলি না করে শুধু সেই পারমাণবিক ডিভাইসগুলো তুলিয়ে নিয়ে চলে যায়। পালানোর সময় সে গৌতমের দিকে তাকিয়ে বলে তোমার দেশ আমি পুরোপুরি ধ্বংস করে দেব, তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো। অমরের মতো একজন দেশপ্রেমিক এজেন্ট কীভাবে এবং ভয়ঙ্কর সন্ত্রাসী হলো তার ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। আজ থেকে প্রায় ২৬ বছর আগে অর্থাৎ ২০০০ সালে তুতিকোরিনে সেখানে গড়ে উঠেছিল এক বিশাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার মারাত্মক তেজস্ক্রিয়তায় তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছিল স্থানীয় সাধারণ মানুষের জীবন। আর এই অন্যায়ের বিরুদ্ধে তখন প্রতিবাদ করেছিল হাজার হাজার মানুষ। কোম্পানি বন্ধ করার দাবিতে চলা সেই গণ আন্দোলনের একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিল নারী। আর এই লড়াকু মহিলাই ছিল অমরের গর্ভধারিণী মা। অমরের মা তখন প্রতিবাদ করে বলেছিল এই মরণফাঁদ এখানে থাকলে আমাদের আপনজনদের ক্ষতি হতেই থাকবে। আমাদের পরিবেশ, বাতাস, পানি সবকিছু বিষিয়ে গেছে। এই কোম্পানি চিরতর বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই থেকে এক চুলও নড়ব না। আর তার এই জেদের সামনে যখন পুরো প্রশাসন ব্যর্থ হয়ে যায় ঠিক তখনই সেখানে আসে এক নিষ্ঠুর পুলিশ অফিসার। সে হেসে বলে ওঠে এদের সাথে ভদ্রভাবে আলাপ করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এদের কিভাবে সামলাতে হবে তা আমার ভালো করেই জানা আছে।
এরপর বিশাল পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে সেই নিরীহ আন্দোলনকারীদের উপরে। আর ঠিক তখনই ছোট্ট অমরের চোখের সামনেই তার মাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। নিজের চোখের সামনে মায়ের এই পরিণতি আর রাষ্ট্রের এই চরম অবিচার অমরের মনের ভেতরে সমস্ত দেশপ্রেমকে এক নিমিষে পুড়ে ছাই করে দেয়। আর বুক ফাটানো কান্নায় ভেঙে পড়া সেই অবুঝ শিশুটাই আজ বড় হয়ে এই পুরো দেশের বিরুদ্ধে এক ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপর গল্প আবার বর্তমানে চলে আসে। আমরা দেখি এই প্রজেক্ট কমেডির মাধ্যমে অমর তামিলনাড়ুতে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে। আর সেজন্য সেই কমেডি নামের একটা মেয়েকে ব্যবহার করে ভারতীয় সামরিক বাহিনীর এক বড় কর্মকর্তাকে হানি ট্র্যাপে ফেলে কৌশলে মিসাইল লঞ্চের গোপন কোড পর্যন্ত জেনে নিয়েছে। ওইদিকে মহাবলীরামপুরে G20 সম্মেলনে যোগ দিতে পৃথিবীর বড় বড় নেতারা আসছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে যোগ দিবে। ঠিক এই সময় অমর একটা মিসাইল লঞ্চ করে। তবে সেই মিসাইলটি মহাবলীপুরমের দিকে না গিয়ে হঠাৎ ইউটার্ন নেয় এবং গুজরাট হয়ে সরাসরি পাকিস্তান সীমান্তের দিকে ছুটে যায়। শেষ পর্যন্ত মিসাইলটি পাকিস্তানে গিয়ে আঘাত হানে এবং সেখানে একটা বড় বিস্ফোরণ ঘটে। এর ফলে পাকিস্তান মনে করে ভারত তাদের উপর হামলা চালিয়েছে এবং তারাও পাল্টা হামলা করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করে। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে বোঝানোর চেষ্টা করেন যে এই মিসাইল হামলাটি ভারতের পক্ষ থেকে ইচ্ছা করে ছোড়া হয়নি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের কোনো কথা শুনতে রাজি হয় না। তারা সাফ জানিয়ে দেয় বিনা কারণে তাদের দেশে এই হামলার জবাবে তারা ছেড়ে দেবে না। এভাবেই ভারত ও পাকিস্তানের মধ্যে চরম এক পরিস্থিতি তৈরি করে অমর মূলত অপেক্ষা করতে থাকে যাতে তার কাছে থাকা পারমাণবিক ডিভাইসটি দিয়ে আরও বড় কোনো প্ল্যান বাস্তবায়ন করা যায়। ওদিকে নায়ক মিস্টার এক্স অমরের সেই গোপন পরিকল্পনা খুঁজে বের করে তা নষ্ট করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু একই সময়ে ভারতীয় ইন্টেলিজেন্স গৌতম এবং তার টিমকে ধরার জন্য চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। তাদের চোখ এড়িয়ে গৌতম রাশিয়া থেকে উদ্ধার করে আনা অধুলাকে নিরাপদে রাখার জন্য তার প্রেমিকা ডক্টর মেঘনার বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জানা যায় গৌতম আসলে অধুলাকে এমনভাবে গুলি করেছিল যাতে তার শরীরে কোনো বড় ক্ষতি না হয়। ডক্টর মেঘনা অধুলার শরীর থেকে শুধু বুলেটটি বের করে ফার্স্ট এইড দিয়ে দেয় এবং তাকে সেখানে নিরাপদে রাখে। আসলে ছোটবেলায় নায়ক নিজের বোনকে রক্ষা করতে পারেনি, তাই এবার অন্তত সে অধুলাকে যে কোনো মূল্যে বাঁচাতে চেয়েছিল। একই সময়ে গৌতম তার টিম এবং প্রধান ইন্দিরা মিলে এক জায়গায় বসে আলোচনা করছিল। তাদের মনে একটাই প্রশ্ন, তাদের প্রতিটি ইনফরমেশন অমর কিভাবে জানছে। তার মানে আমাদের মধ্যেই কেউ একজন তথ্য পাচার করছে, কিন্তু ভেতরের সেই বিশ্বাসঘাতকটা কে আসলে? ঠিক তখনই গৌতম সবার সামনে সেই বিশ্বাসঘাতকের মুখোশ উন্মোচন করে দেয়। সেই লোক আর কেউ নয় বরং কালী ভেঙ্কট, যে আগে তাদের বলেছিল যে রাশিয়ায় অমর নামে তাদের একজন বিশেষ এজেন্ট আছে। আসলে সে টাকার লোভে এই ডবল গেম খেলেছে। তার স্ত্রী একজন ক্যান্সার রোগী। গৌতম তাকে জিজ্ঞেস করে মাসে 45,000 টাকা বেতন পেয়েও মাত্র 5 টাকার জন্য নিজের দেশের সাথে কিভাবে বেইমানি করতে পারলে। ভেঙ্কট নিজের অপরাধ স্বীকার করে এবং বলে, হ্যাঁ, অমরের লোকেরা আমাকে অনেক টাকা দেওয়ার কথা বলেছিল, তাই আমি তাদের সব তথ্য দিয়েছি। অধুলাকে গৌতম কোথায় লুকিয়ে রেখেছে কালী ভেঙ্কট সেই তথ্য অমরের কাছে ফাঁস করে দিয়েছে শুনে গৌতম ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে মেঘনার বাড়িতে বড় বিপদ আসছে, আর এই ভেবেই সে দ্রুত সেখান থেকে ছুটে যায়। কিন্তু তার পৌঁছানোর আগেই অমর মেঘনার বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকে সবাইকে একে একে মেরে সে মেঘনাকে ভয় দেখিয়ে অধুলাকে তুলে নিয়ে আসে। মেঘনা নিজের জীবন বাজি রেখে অধুলাকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। আর ঠিক সেই সময়ে গল্পের অনেক বড় একটা টুইস্ট সামনে আসে। অধুলা আসলে গৌতমের বোন নয়, সে সরাসরি অমরের হয়ে কাজ করছে। হ্যাঁ, অধুলাই আসলে অমরের নিজের লোক। পৃথিবীর সব দেশের ইন্টেলিজেন্স যাকে খুঁজছে সে তেমন একজন আন্তর্জাতিক অপরাধী এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে অত্যন্ত পারদর্শী। এই পারমাণবিক বিশেষজ্ঞ অধুলাকে সবার চোখ ফাঁকে দিয়ে ভারতে নিয়ে আসার জন্যই অমর আসলে এই গোটা প্ল্যান সাজিয়েছিল। গৌতম এসে পৌঁছানোর আগেই অমর অধুলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে বাড়িতে ঢুকে দেখে যে মেঘনা ভয়ে কাঁপছে। তবে এখানেও আরেকটা টুইস্ট আছে। আসলে গৌতম আগে থেকেই অধুলাকে মনে মনে সন্দেহ করেছিল, তাই তাকে নিরাপদে রাখার ভান করলেও সে গোপনে তার জামায় একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল। আর সেই ট্র্যাকিং ডিভাইসের সিগন্যাল দেখে অমর আর অধুলা এখন কোথায় যাচ্ছে গৌতম ও তার টিম তা লাইভ দেখতে পাচ্ছিল। সেই ট্র্যাকিং সিগন্যাল ফলো করে যাওয়ার সময় গল্পে আরেকটা বড় টুইস্ট আসে। আসলে অমর G20 সম্মেলন চলাকালীন মহাবলীপুরমের কাছাকাছি চেন্নাই শহরে বিস্ফোরণ ঘটাতে চাচ্ছে না। তার মায়ের মৃত্যুর কারণ ছিল যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সেটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই সে অধুলাকে নিয়ে সেদিকে যাচ্ছে। এটা কোনোভাবে থামাতে না পারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, কারণ মহাবলীপুরমে পৃথিবীর বড় বড় নেতারা বসে আছেন এবং ওদিকে পাকিস্তানও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে।
এই সময় যদি কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটে তবে তা প্রায় 100 কিলোমিটার এলাকার মধ্যে আগামী কয়েক বছর ঘাসও গজাবে না, আর এটা থেকে একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তখন এই বিস্ফোরণ থামাতে গৌতম এবং তার টিম নিয়ে সেই বিদ্যুৎ কেন্দ্রে চলে যায়। অতুল আর জামাতে লুকিয়ে রাখা সেই ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে তারা জায়গাটি খুঁজে পায়। তবে ভেতরে ঢোকার পরপরই অমর বুঝে যায় যে গৌতমের টিম সেখানে চলে এসেছে। সঙ্গে সঙ্গে সে পারমাণবিক রিয়েক্টরটি হাতে নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের মাঝখানে থাকা একটা বিশাল রেডিও অ্যাক্টিভ রুমের দিকে দৌড়াতে থাকে। গৌতমও তার পিছু পিছু ছুটতে থাকে। এরপর দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত গৌতম অমরের হাত থেকে সেই পারমাণবিক রিয়েক্টরটি কেড়ে নেয়। তারপর সে তার টিমের হ্যাকার মেয়েটিকে বলে যে সেই রেডিও অ্যাক্টিভ রুমের দরজাটি খুলে দেওয়ার জন্য। হ্যাকার মেয়েটা দরজা খুলে দিলে নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও গৌতম অমরকে সেই রুমের ভেতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আর এভাবেই সেই রেডিও অ্যাক্টিভ রুমের ভেতরে অমর শেষ হয়ে যায়। কিন্তু অমরকে মেরে ফেললেও তার চালু করে যাওয়া পারমাণবিক রিয়েক্টরের কাউন্টডাউন কিন্তু চলতেই থাকে। আর মাত্র 10 মিনিট বাকি, কিন্তু কোনোভাবেই বিস্ফোরণ ঠেকানো যাচ্ছে না। এমনকি এই রিয়েক্টর যে তৈরি করেছিল সেই অধুলাও বলে যে এটা থামানো আর সম্ভব নয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ওদিকে গৌতম আর কোনো উপায় না দেখে পারমাণবিক রিয়েক্টরটি নিজের হাতে তুলে নেয় এবং একটা নৌকায় করে সমুদ্রের দিকে রওনা হয়। গৌতম যখন সমুদ্রের দিকে যাচ্ছিল তখন তার টিম লাইভ দেখছিল যে আসলে কি করতে চলেছে সে। দেশকে এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য গৌতম পারমাণবিক রিয়েক্টরটি নিয়ে সমুদ্রের অনেক গভীরে চলে যায়। শেষ পর্যন্ত নিজের প্রাণের পরোয়া না করে রিয়েক্টর সহ সমুদ্রে বিস্ফোরণ ঘটায়। এভাবেই ভারতের উপর আসতে থাকা এক ভয়ঙ্কর বিপদ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে নিজের জীবন দিয়ে গৌতম থামিয়ে দেয়। কিন্তু এই মিশনে তিনি প্রাণ হারানোয় তার অধ্যায় এখানেই শেষ হয়ে যায়। অবশ্য নিজের এই পরিণতির কথা গৌতম আগে থেকেই জানতো, তাই আগেভাগেই নিজের গার্লফ্রেন্ডকে নিরাপদে রাখার জন্য তাকে তার টিমের সাথে জর্জিয়ায় পাঠিয়ে দিয়েছিল। এর পরের সিনে দেখা যায় সব শেষ হয়ে গেছে মনে হলেও গল্পে এখনো বড় একটা টুইস্ট বাকি আছে। তিহার জেলে বন্দি অথুলার সাথে দেখা করতে আসে প্রধান ইন্দিরা। তিনি অতুলাকে বলে অমর দেশের উপর রাগ থেকে এই কাজগুলো করেছে, ঠিক আছে, কিন্তু সে একা ছিল না। এর পেছনে রানা নামের একজন বড় মাস্টার মাইন্ড আছে। সে একটা বিশাল সিন্ডিকেট গড়ে তুলছে এবং আন্তর্জাতিক সন্ত্রাসীদের সাথে তার যোগাযোগ আছে। এতদিন পর্যন্ত কেউ রানাকে সামনাসামনি দেখেনি, শুধু অমর তাকে দেখেছিল। এই রানা আসলে কে? অতুল উত্তরে বলে, আমিও রানাকে দেখিনি, তবে তাকে দেখেছে এমন একজন মানুষ এখনো বেঁচে আছে। তিনি রাজস্থানের একজন ডক্টর। এই কথা শুনেই প্রধান ইন্দিরা রাজস্থানের সেই ডক্টরের কাছে চলে যায়। সেখানে গিয়ে তাকে কিছু সন্দেহভাজন মানুষের ছবি দেখে জিজ্ঞেস করে, এই লোকটাই কি রানা? ডক্টর একে একে ছবিগুলো দেখতে দেখতে শেষমেশ একটা ছবির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই লোকটাই সেই রানা। এরপরের সিনে দেখা যায় ইন্দিরা জর্জিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে, কারণ এখানে ছবির আরেকটি বড় চমক অপেক্ষা করছে। মেঘনাকে নিরাপদে রাখার জন্য গৌতম যাকে জর্জিয়ায় পাঠিয়েছিল সেখানেই স্বয়ং গৌতম হাজির হয়। তাহলে গৌতম মারা যায়নি। ঘটনা কি হচ্ছে আসলে সেটা বলি। ছবির শুরুতে দেখানো হয়েছিল যে গৌতম সমুদ্রের নিচে মিনিটের পর মিনিট শ্বাস আটকে রাখার প্র্যাকটিস করত। সেই পারমাণবিক রিয়েক্টরটি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার পর বিস্ফোরণ ঘটলেও সে অনেকক্ষণ শ্বাস বন্ধ করে তীরে ফিরেছিল। আর তার বেঁচে ফেরার খবর প্রধান ইন্দিরার কানেও পৌঁছে গেছে। ইন্দিরা গৌতমের সামনে এসে বলে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের পেছনের মূল কারিগর হলো এই রানা। এতদিন সে একটা অচেনা ছায়া হয়েছিল, কিন্তু এবার তার আসল পরিচয় আমি বের করে ফেলেছি। তখন গৌতম উত্তরে বলে, আপনার আগেই আমি জানতাম সে আসলে কে। আর ঠিক সেই মুহূর্তেই গৌতম সবাইকে চমকে দেয়। সেই রানার কেউ নয়, গৌতমের নিজের বাবা, অর্থাৎ ভারতীয় রয়ের সাবেক এজেন্ট মিস্টার এক্স। তিনি এই সমস্ত ষড়যন্ত্রের পেছনের আসল ভিলেন। এতক্ষণ মিস্টার এক্সকে দেশের জন্য লড়াই করা এক মহান এজেন্ট হিসেবে বলা হলেও আসল সত্যি হলো টাকার লোভে পারমাণবিক ডিভাইস বিক্রি করতে চাওয়া এক ভয়ঙ্কর সন্ত্রাসী হলো এই মিস্টার এক্স। এমনকি অমরও তারই লোক ছিল। মিস্টার এক্স মারা গেছে, এই খবরটি ছিল তার নিজেরই তৈরি করা একটা গুজব মাত্র। সেই পারমাণবিক ডিভাইসগুলো পাওয়ার পর সে সেগুলো রক্ষা করার জন্য নয়, বরং বিক্রি করার চেষ্টা করেছিল। তাই দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধী হলো এই মিস্টার এক্স নিজেই। এবার সে গৌতমকে চ্যালেঞ্জ করতে তার সামনে এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে ইন্দিরা গৌতমের হাতে একটা ব্যাচ তুলে দিয়ে বলে, তুমি আমাদের রয়ের পরবর্তী মিস্টার এক্স। এবার তোমাকেই এই রানাকে ধরতে হবে। এ কথা বলে পার্ট 2 এর হিন্টস দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গাইস, কেমন লাগলো আজকের এই মুভির এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানতে ভুলবেন না। আমার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে যান। অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।